এটা বিজয়ের মাস। এই বিজয় এখন বিভিন্নভাবে মহিমান্বিত। সেই স্বাধীনতার পর আগস্ট এবং জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে কেবল নয়, পৃথিবীর ইতিহাসে একটা অন্যসাধারণ আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে। প্রায় অসম্ভব বলে বিবেচিত শেখ হাসিনার নৃশংস ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে। সেই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, 20 দিনে 1500 আর 15 বছরে 3000-এরও বেশি, সঠিক সংখ্যা কেউ বলতে পারেন না, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই শহীদরা যে জীবন দিয়েছিলেন, এদের সবার লক্ষ্য ছিল একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে। নতুন বাংলাদেশ কি রকম? ওই পুরনো বাংলাদেশের কথাই ভাবেন, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা ছিল তো। কবি কবিতায় লিখেছেন, আর আমরা পড়েছি, আমাদের পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, আমাদের গোলা ভরা ধান ছিল। সেই বাংলা এখন আস্তে আস্তে 200 বছর ব্রিটিশের শাসনে, 2 জন পাকিস্তানের শাসনে, আর এই 54 বছরে বিভিন্ন ধরনের দুঃশাসনে, অপশাসনে, ভুল শাসনে, লুটপাটে পড়তে বসেছে। অর্থনীতি এখন জীবিত নাই। সেই বাংলা, যেই বাংলা ভালো হবে, বাঁচতে ইচ্ছা করবে, যে দেশ মনে হবে নিজেদের দেশ, এই দেশে আমি পাশ করবার পর চাকরি পাবো, এই দেশে কেউ আমাকে অসম্মান করবে না, এই দেশে আমি মানুষের মর্যাদা নিয়ে বাঁচতে পারবো, আমাকে নিজের দেশ ছেড়ে বিদেশের মাটিতে যাওয়ার জন্য ভূমধ্য সাগর পাড়ি দিতে হবে না, ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে সমুদ্রের মধ্যে ডুবে মরে যেতে হবে না। সেই রকম একটা দেশ গড়ে তোলা সম্ভব। আমাদের দেশের চাইতে কম পরিচিত দেশ, যাদেরকে আপনারাও কখনো নিজেরা কল্পনা করেন না, সেই সমস্ত দেশ পর্যন্ত আমাদের চাইতে ভালো আছে। ভুটান একটা দেশ, ওই দেশে সুখের মন্ত্রণালয় আছে, মিনিস্ট্রি অফ হ্যাপিনেস। মানুষ কিভাবে সুখে থাকবে, সেই সুখের উপরে গবেষণা করে মানুষের সুখ নিরাপদ করার জন্য, নিশ্চিত করার জন্য সেই মন্ত্রণালয়ে কাজ করে। তার একজন মন্ত্রী আছে। সেই দেশে মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে কিনা, সেই দেশের মানুষ নির্মল বায়ু সেবন করতে পারে কিনা, তার জন্য পর্যন্ত কাজ করা হয়। সেই দেশ, তাদের সরকার দেখে আমাদের দেশে যতগুলো রোড ঘাট দরকার সেই রাস্তাঘাট কি আছে, আমাদের দেশে যতগুলো পানি দরকার, যত নদী দরকার তা আছে, আমাদের দেশে প্রাকৃতিক পরিবেশ যত বিশুদ্ধ থাকা দরকার, যত নির্মল বায়ু পাওয়া সম্ভব, সেটা কি আছে? ভুটান আমাদের পাশের দেশ, সেই দেশে এই সমস্ত কিছু চর্চা হয়। এই যে ভারত ছিল, ভারতের মধ্যে একটা রাজ্য কেরালা, সেই কেরালা রাজ্যে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি ছিল। বাংলাদেশ যা ছিল, আমাদের সম্পদ দেখে একসময় ব্রিটিশরা লোক করে বাংলাদেশে বাণিজ্য করতে এসেছিল। আমাদের সম্পদ দেখে পর্তুগিজ, ওলন্দাজ, ফ্রেঞ্চ, তারা আমাদের দেশে বাণিজ্য করতে এসেছে। আমাদের সম্পদ লুট করে নিয়ে মহিষী ধর্ষণ এবং আমাদের পাট সহ নিজ সমস্ত কিছু চাষ করে ধ্বংস করে এই দেশকে খোকলা বানিয়ে লন্ডন, ম্যানচেস্টার, ল্যাঙ্কাশায়ার, ডান্ডির মতো বড় বড় শহর করেছে। অথচ আমরা সেই জায়গায় যেতে পারিনি। চীন এখন আমেরিকাকে প্রতিদ্বন্দ্বিতা করে বেড়ায়, অথচ এই চীনে ভাঙর পানিতে গরু ছাগলের সাথে মানুষ ভেসে ভেসে মারা যেত। ওই দেশে এরকম অবস্থা ছিল, ভাত পেত না, আফিম খেয়ে সারাদিন বুধ হয়ে পড়ে থাকতো। ওইখানে মানুষের প্রতি মানুষের সম্পর্ক এরকম ছিল, কন্যা সন্তান জন্মালে একটা লোহার জুতো পরিয়ে দিত, সেই জুতা পরে মেয়েটা বড় হতো, পা ফোড়া থাকতো, হাঁটতে পারতো না, কিন্তু তারা বলতো যে মেয়ের পা যত ছোট তা সে হলো তত সুন্দরী, তার বিয়ে হবে তাড়াতাড়ি। অথচ পুরা জাতি একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছিল। সেই চীন আজ কোথায়? যে লড়াইটা হয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময়, তখনও আমাদের চোখের মধ্যে স্বপ্ন ফুটিয়ে তোলা হয়েছিল, আমরা সোনার বাংলা করতে চাই। আর এইবার যে লড়াই হলো, সেই লড়াইয়ের মধ্যেও ছাত্র, তরুণ, সাধারণ মানুষরা বললেন আমরা নতুন বাংলাদেশ করতে চাই, পুরানো ওই বাংলাদেশ আর দেখতে চাই না। যদি ওরা পারে তাহলে আমরা পারবো না। ওরা পেরেছে, আমরা পারিনি কেন? আমরা পারিনি তার কারণ যারা এই দেশটা গড়বে, তারা দেশ গড়বার চাইতে নিজেদের গড়বার চিন্তা করছে বেশি। তারা জনগণের কল্যাণের চাইতে নিজের কল্যাণ, নিজের পরিবারের কল্যাণ, নিজের দলবাজি করতে চেয়েছে বেশি।
এবং তার জন্য এই যে গত 15 বছর ইতিহাস যদি দেখেন, আমরা 54 বছরের কথা বলতে পারি, তারও আগে পাকিস্তান আমলের কথা বলতে পারি, তারও আগে 200 বছরের ব্রিটিশের শাসনের কথা বলতে পারি। কিন্তু আমি আপনি যারা যারা এখানে বসে আছি তাদের সবার কাছে গত 15 বছর ইতিহাস প্রত্যেকের পড়ে আছে। শেখ হাসিনার সরকার কি বলতেন? উন্নয়নের রাজনীতি চাই। আমি বাংলাদেশকে যে উন্নয়ন দিয়েছি সেই উন্নয়ন আর কেউ দিতে পারেনি। আমি বাংলাদেশকে নতুন পথের সন্ধান দিয়েছি। বলতো আওয়ামী লীগের রাজনীতি কি? উন্নয়নের রাজনীতি। এবং সেই উন্নয়নের নামে এক পদ্মা সেতু বানাতে গিয়ে কত বছরের পর বছর ধরে প্রোপাগান্ডা করা হয়েছে যে বিশ্বের ইতিহাসে আমরা একটা নতুন ধরনের জিনিস তৈরি করেছি। আমরা তখনও বলছিলাম পদ্মা সেতু, পদ্মা নদীর দৈর্ঘ্য, তার মধ্যে সেতু নির্মাণ করতে কত জায়গা লাগে? লম্বা পদ্মা সেতু কতখানি? 6 কিলোমিটার। 6 কিলোমিটারে এই ব্রিজ নির্মাণ করতে ব্যয় কত হয়েছে তারা বলেছে? অন্তত পক্ষে 40,000 কোটি টাকা। আর আমাদের পাশে আছে ভূপেন হাজারিকা সেতু, আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে। নদীর দৈর্ঘ্য হচ্ছে 9.15 কিলোমিটার। সেটা তারা করেছে 1186 কোটি ভারতীয় মুদ্রা দিয়ে, ইউরোপীয় রুপি দিয়ে 1186 কোটি। আর এটা 40,000 কোটি টাকা। ভেবে দেখেন, মাত্র 6 কিলোমিটার লম্বা একটা। বাকিগুলো কি লুট করেছে। এখন এই পদ্মা সেতু দিয়ে আপনারা কত দেখছেন যে এই দক্ষিণবঙ্গের বিরাট উন্নতি হচ্ছে। বলা হয়েছিল না পদ্মা সেতু হলে দক্ষিণবঙ্গের চেহারা বদলে যাবে? বদলেছে পদ্মা সেতুতে। পদ্মা সেতু হবার পরে বেনাজিরের চেহারা বদলেছে। সে অনেকগুলো জমি দখল করেছে, সেই জায়গাতে নতুন করে রিসোর্ট তৈরি করছে। জোর টাকা সবগুলো একসাথে হয়ে জনগণের সম্পদ দিতেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। শাসক যদি এমন হতো যে সত্যি সত্যি জনগণের কল্যাণ করতে চায়, তাহলে তার পক্ষে কল্যাণ করা সম্ভব হতো। কতগুলো একদম জনজান্ত উদাহরণ আছে। এই আন্দোলনের মধ্যে 2টো মেট্রো স্টেশন ধ্বংস করা হয়েছিল। কিভাবে হয়েছিল সে আলোচনার মধ্যে যাচ্ছি না। এই মেট্রো স্টেশন দুটো পুনর্নির্মাণ করতে কত টাকা লাগবে? শেখ হাসিনা বলেছিলেন 300 কোটি টাকার মতো। কেউ বলেছে 400 কোটি টাকা। কত টাকা দিয়ে বানিয়েছেন? 30 কোটি টাকা। তার মানে ওনার বক্তব্য ছিল যদি ক্ষমতায় থাকতেন তাহলে 400 কোটি টাকা বা 300 কোটি টাকা বিল করতেন, 30 কোটি টাকা দিয়ে বাড়তেন, বাকি সব টাকা চুরি করে নিয়ে চলে যেতেন। চোর যদি আপনার দেশ শাসন করে তাহলে আপনার দেশের কল্যাণ হতে পারে না। অতএব আমরা প্রথমেই বলছি, এই যে এত বড় লড়াই, সবাই যখন বলছেন এই লড়াইয়ে যারা যারা আত্মত্যাগ করেছেন, যে শহীদরা জীবন দিয়েছেন, সেই শহীদের আত্মত্যাগের মূল্য দিতে হবে যথার্থ, সেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তখন আমরা বলছি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই রকম একটা সরকার যদি ক্ষমতায় যেতে পারে। পালিয়ে গেছেন শেখ হাসিনা, কারণ তার পালানো ছাড়া তো কোনো পথ ছিল না। উনি যদি না পালাতেন তাহলে তার হাড্ডি মাংস পাওয়া যেত না বাংলাদেশে। যারা বলে না, যারা বলে এখন শেখ হাসিনা আবার কোনোদিন ফিরে আসবেন, আমি তো বলি পারলে আসেন। ওদের সেদিন একদিন কোন জায়গায় একটি ভিডিও দেখালেন, টুপ করে ঢুকে পড়বেন, তার আগে বলেছিলেন টুস করে ফেলে দেবেন, কাউকে বলেছেন টিপে মেরে ফেলবেন, পারবেন না বাংলাদেশে। ওই জায়গায় বিদেশের মাটিতে পৃথিবীর কেউ তাকে জায়গা দেয়নি, সবাই তাকে জানে সে একটা লুটেরা, সে খুনি, সে ফ্যাসিস্ট, এবং তার দল বাংলাদেশের গণতন্ত্রের সমস্ত কিছু দর্শন। উনি যখন পালিয়ে গেছেন তখন আমাদের কাছে কোনো উপায় ছিল না, নির্বাচন তো হয়নি, কাকে ক্ষমতায় বসাবো। আমরা লড়াই যখন করেছিলাম তখনই বলেছি, আমরা এই যে লড়াই করছি, মানুষ আমাদেরকে প্রশ্ন করেছিল আপনারা কি করবেন, একে সরিয়ে বিকে বসাবেন, তাতে কি জনগণের কল্যাণ হবে। আমরা বলেছিলাম একটা দলের বদলে আরেকটা দলকে ক্ষমতায় বসানোর জন্য আমাদের লড়াই নয়, আমাদের লড়াই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা বদলাবো, সমাজ ব্যবস্থা বদলাবো, মানুষের ভাগ্য বদলাবো, এবং সেটা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদেরকে সরকার গঠন করতে হয়েছে, একটা অন্তর্বর্তী সরকার। আবার বলি, খেয়াল করবে, নির্বাচন তো হয়নি, নির্বাচিত সরকার তো তখন আসতে পারে না, তাহলে সেই সময় এমন একটা সরকার হবে যে সরকারের পেছনে জনগণের সমর্থন আছে বলে আমরা বুঝতে পারবো। জনগণ ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন করেছিল, জনগণ ডক্টর ইউনূসের সরকারকে এখনো সমর্থন করে, কারণ আর তো কোনো উপায় নেই। ডক্টর ইউনূসের সরকারকে যদি আমি মনে করি যে আমি যে বক্তৃতা যতগুলো করছি, যতগুলো লক্ষ্যের কথা বলছি, সমস্ত কাজ তিনি করে দিতে পারবেন, বাংলাদেশকে সেই সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারবেন, তার কাজ এত বড় নয়, এত বেশি নয়। বাংলাদেশে যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কারের সব যদি করতে চান তাহলে সেই সংস্কার করতে কতগুলো বছর লাগবে?
15-20 বছর, হয়তো আরো বেশি। তো 15-20 বছর তো ডক্টর বাঁচবেনই না, 15-20 বছরের সরকার থাকতে পারে। অতএব আমরা বলছি না, এই সরকারের কাছে আমরা কি চাচ্ছি, আবার আপনাদের কাছে বলি, আমরা যে কোনো সরকারের কাছে, নির্বাচিত সরকারের কাছে একটা ভালো দেশ চাই, বাঁচার মতো দেশ চাই, জনগণের জন্য কল্যাণ করে সেই রকম দেশ চাই। আমরা একটা সরকার চাই যে সরকার একটা কল্যাণ রাষ্ট্র বাড়াবার চেষ্টা করবে, সেইটা চাই আমরা। সেটা এই সরকারের কাছে প্রত্যাশা করছি না, এই কারণে যে এই সরকার এতগুলো কাজ একসাথে করতে পারবে না। আর এই সরকারের তো কোনো পার্টি নাই, যার পার্টি নাই সেই সারা দেশের মানুষের মধ্যে তার কাজ তো করতে পারবে না। অন্তর্বর্তী সরকারের কাজ, অন্তর্বর্তী মানে কি, একটা সরকার থেকে আরেকটা সরকারের পর্যন্ত যেতে যে সময় লাগে, সেই সময়ের মাঝামাঝি সময়ের সরকার। এই সময় যা যা ঘটবে দেশের মধ্যে সে তা দেখবে। আর এই সময়ের মধ্যে জনগণ প্রধানত যা চায় সেটা কি, ভোট দিতে পারি, ভোট হয়েছে, সবাই জানেন কি হয়েছে। আমরা বলেছি ভোট ধ্বংস করেছে শেখ হাসিনা, ভোট ধ্বংস করার মধ্যে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের অধিকার নষ্ট করে দিয়েছে। মানুষ ভোট দিতে গিয়ে দেখেছে ভোটে আগেই দেওয়া হয়ে গেছে, মানুষ ভোট দেবার আগে দেখেছে পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, সে তাকে ঢুকতে দেয়নি। মানুষ দিনের ভোট দেখেছে আগে, রাত্রে শেষ হয়ে গেছে। আবার বলি, এই ডাকাতরা আমাদের দেশের সমস্ত যা অর্জন সেগুলো নস্বাত করে দেওয়ার কাজ করেছিল। ভোট হবে এমন যেই ভোট মানুষ ইচ্ছা মতো দিতে পারে, ওই ভোটগুলো গড়া হবে, সেই গুনবার পরে যে রেজাল্ট পাওয়া যাবে, সেই রেজাল্ট অনুযায়ী জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। তার মানে মানুষের ইচ্ছার ভিত্তিতে সরকার গঠিত হবে, সেই রকম একটা সরকার আমরা মনে করি। সেই রকম সরকার যদি হয়, তাহলে সেই সরকারের কাছে আমরা কতগুলো নিয়ম কানুন বেঁধে দেব। সরকার এইভাবে চলতে হবে, সরকার এই কাজ করতে পারবে, এই কাজ করতে পারবে না। যেমন বর্তমানে আমাদের দেশের সরকার চলবার যে আইন আছে, তাতে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলা হয় ও মোগল সম্রাটের মতো ক্ষমতাশালী, সে রাশিয়ার জারের মতো ক্ষমতাশালী। সে একজন পুরুষ মানুষকে মেয়ে মানুষ অথবা মেয়ে মানুষকে পুরুষ মানুষ বানাতে পারে না, তাছাড়া যা ইচ্ছা তাই করতে পারে। আপনারা দেখেছেন শেখ হাসিনা সেই রকম করেছে। আমরা প্রধানমন্ত্রীকে এত ক্ষমতা থাকতে দেব না। আমরা বলছি আমাদের দেশের প্রেসিডেন্ট থাকে একটা ছোট জগন্নাথ, খালি সে কবর জিয়ারত করে বেড়ায়, প্রধানমন্ত্রী যা বলে সেটাই করে, সেরকম নয়। আমরা বলছি প্রধানমন্ত্রীর হাতে কিছু ক্ষমতা থাকতে হবে। আর সবার চেয়ে বড় কথা হচ্ছে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আমি একটা মানুষকে ভোট দিলাম, আমার মনে হলো তখন যে লোকটা ভালো, কিন্তু ভোট পাওয়ার পরে সে ভোট করতে লেগে গেল, দেখলাম সে মানুষের উপর অত্যাচার করতে লাগলো, মানুষের কোনো অধিকার দিল না, সেই লোককে আমি আর এমপি দেখতে চাই না। গণতন্ত্র হচ্ছে সেই বিষয় যেখানে জনগণের বক্তব্য সবচেয়ে বড়। এটা কোনো অসম্ভব নয়, পৃথিবীর দেশে দেশে সেরকম আছে, আমরা তার চর্চা করতে চাই। এবং সেই জন্যই আমরা বলছি আমরা সেই রকম একটা সরকার প্রতিষ্ঠা করব, যেই রকম সরকার আমরা যেরকম চাই সেই রকম করে দেশটা করব। ডক্টর সেদিনও বললেন সবার আগে দরকার ভয়মুক্ত পরিবেশ গড়া, আমরাও তাই বলি। রাজনীতিতে গুন্ডামি চলবে না, এক সরকারে গেছে আর এক সরকারকে তার সম্পত্তি দখল করবে, এক পার্টি গেছে আর এক পার্টিকে চাঁদাবাজি শুরু করবে, ব্যবসার নামে মাস্তানি করবে, এগুলো চলবে না। যারা করে তাদেরকে চিনে রাখে। এই এত বড় অভ্যুত্থান, এত বড় জীবনদানের পরে আমরা কোনো চাঁদাবাজদের রাজত্ব দেখতে চাই না। এত বড় অভ্যুত্থানের পরে আমরা কোনো মাস্তানি দেখতে চাই না, দখলদারিত্ব দেখতে চাই না। যারা করে আর মনে করছে আমার মাসল আছে, আমি করে যেতে পারবো, তাদের হুঁশিয়ার করে দিয়ে বলি পৃথিবীতে এরকম বহু আছে অতিকায় হস্তি বিলুপ্ত হইয়াছে, কিন্তু টিকি আছে। অত বড় প্রাণী বনের রাজা হাতি নয়, যত বড় প্রাণী হোক, তার চেয়ে তার গতি ক্ষিপ্র, যার বুদ্ধি বেশি, যার সাহস বেশি, সেই বনের রাজত্ব করে। আমরা বলছি রাজনীতিতে যার সততা আছে সেই লোক চলবে, রাজনীতিতে যে যোগ্য সেই লোক নেতৃত্ব দেবে। দল যেটা সত্যি সত্যি জনগণকে ভালোবাসে সেই দলকে জনগণ পছন্দ করবে। এই পুলিশগুলো ভোট দিতে দেয়, এই পুলিশগুলো ঘুষ ছাড়া কোনো কাজ করে? এখন পুলিশগুলোর কাছে ওরা কোনো ডায়েরি লেখে, ওরা কোনো তদন্তে যায়? এই পুলিশ বলতে দেয় কিরকম বক্তব্য, সব লোকগুলো বলতে দেওয়ার কথা বলছি না। আমরা বলছি বেছে বেছে ভালো লোকগুলো রাখেন, যাদেরকে দেখেছেন অপরাধী, যারা সত্যি সত্যি ভালো বাদ দেন। বাংলাদেশ তো মানুষের অভাব পড়েনি, নতুন করে পুলিশ বাহিনী সাজান, নতুন করে আমলাতন্ত্র সাজান, নতুন করে ল্যান্ডের যত অফিসার আছে, যেই জায়গায় জনগণের কাজ সেই জায়গায় নতুন করে সাজানো। সংস্কার তার নাম। সংস্কার এমন জিনিস যেটা আপনাকে সুখ দেবে, যেটা আপনাকে আরাম দেবে, স্বচ্ছন্দ দেবে, জীবন চলার পথে আপনাকে আরো সুখী করে করবে, সেই রকম একটা অবস্থা তৈরি করতে চাই আমরা। আমি বলি
একদিনের মধ্যে এই সবকিছু আমরা অর্জন করতে পারবো সে কথা কিন্তু বলছি না, এটা কেউই পারে না, কিন্তু যাত্রাটা তো শুরু হবে। আমি দেখে তো বুঝবো যে আমি ভালোর পথে যাচ্ছি, আমি বিশ্বাস করতে পারবো এ 5 দিনে যা করেছে আগামী 10 দিনে আর তার দ্বিগুণ করতে পারবে, এই 1 বছরে যা করেছে 4 বছর ক্ষমতায় থাকলে তার চাইতে ভালো করতে পারবে। জানি না এক একজন এক এক রকম কথাবার্তা বলে, এত উল্টাপাল্টা কথা বলতে আমি কান দেওয়ার পক্ষে। আমি যা দেখি তা সোজা। এত বড় আন্দোলন করেছি কেন? গণতন্ত্রের জন্য, ভোটের জন্য। গণতন্ত্র হতে হবে, ভোট হতে হবে। এর মাঝে কোনো কথা শুনলেও আমি কানে নিব না। কেউ যদি আমাকে ভয় দেখায় আমি ভয় পাবো না। আমি ভারতকে ভয় পাচ্ছি না, আমার দেশের মধ্যে অন্য কেউ ভয় দেখাবে সেই ভয় আমি কাঁপবো কেন? আমি সেই কাঁপাকাঁপির মধ্যেও নাই। আমি স্পষ্ট করে বলছি ভোট হতে হবে। কবে হবে, কত তাড়াতাড়ি হবে জানি। আমি বলছি এই পুলিশগুলোকে মানুষ করে দাঁড় করাবার জন্য, জনবান্ধব পুলিশ করবার জন্য, যাতে তারা একটা ভোট করবার মতো পুলিশ পাই যায়, সেটা করতে যতদিন লাগে আপনার প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে, জনগণের বন্ধ না অন্তত শত্রুতা করতে পারবে না সেটা করতে যতদিন লাগে, নির্বাচন কমিশনটা ঠিক মতো সাজাতে। নির্বাচন কমিশন সাজানো মানে আমি 5 জন নির্বাচন কমিশনারের কথা বলছি না, আমি নির্বাচন কমিশনার মানে বলছি একদম থানা পর্যায়ে যারা ভোটের কাজ করছে সেই মানুষগুলো যেন ভোটের কাজই আন্তরিকভাবে করেন, সেরকম করে করেন। আমাদের পাশে এই যে ভারতবর্ষ, যার সমস্ত আমরা করি, সেই দেশেও ভোট হয়, সবাই মানে আমাদের দেশে একটা ভোটও সব মানুষ যাতে বলতে পারে হ্যাঁ এই ভোটে আমরা খুশি আছি, এই ভোটের রেজাল্টে আমরা সবাই খুশি। সেরকম ভোট কেন করতে পারবেন না? আর যদি করতে না পারেন তাহলে দায়িত্বে আছেন কেন? এখন যারা আছে তাদের কথা বলছি না, সবার কথা বলছি। সেই রকম একটা অবস্থা তৈরি করতে কতদিন লাগবে? সেনাবাহিনী প্রধান বলেছিলেন 1.5 বছরের মধ্যে করতে হবে। আইন উপদেষ্টা বলেছিলেন এই বছরের মধ্যে, আগামী যে বছর হচ্ছে 2025 তার মধ্যে করতে হবে। আর একজন উপদেষ্টা আছেন তিনি বলেছিলেন পরের বছর, বলে 26-এর মাঝামাঝি সময় রাখতে পারি। আমি 26-এর মাঝামাঝি পর্যন্ত যদি চাই আমি যেতে রাজি আছি, কিন্তু ভালো করে চাই। এবং এই সময়ের মধ্যে এটাও বলি, ডক্টর ইউনূসকে বলি, তারা যারা যারা এখন ক্ষমতায় আছেন, দায়িত্ব আছেন, তাদের বলি জিনিসপত্রের দাম যেমন ইচ্ছে তেমন বাড়ছে, এইটা কমা, মানুষ যাতে একটু ভালো থাকতে পারে। ভোটটা যখন হবে তার আগে নিজেরা ঠিক করে কি দেখে ভোট দেবে, মানুষ দেখে, নেতা দেখে, নেতার যোগ্যতা দেখে, জনগণের প্রতি তার ভালোবাসা দেখে, না কেবল মার্কা দেখে। আগামীর দেশ বাংলাদেশ, নতুন বাংলাদেশ যদি করতে চান তাহলে নতুন নেতৃত্ব দেখুন, পুরানোর মধ্যে থেকে আপনাদের লাভ হবে না। আমি তার মানে পুরনো দল বাদ দিতে বলছি না, আমি বলছি পুরনো কায়দায় যারা মনে করে ধান্দাবাজি করে, লোক দেখিয়ে, কায়দা কৌশল করে ভোটে জিতবে, ওই রাজনীতির যেন কখনো হয়। এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, বিশাল অভ্যুত্থান, একটা রাজনৈতিক সরকারের, আওয়ামী লীগের মতো সরকারের পরিবর্তন হয়ে গেল। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো কি করেছে? আক্রমণ তো করেছিল, কিন্তু শেষ পর্যায়ে যখন বিজয়ের পতাকা উঠছে তখন সেই পতাকা তাদের হাতে নাই। আন্দোলনের মাঠে তারা নাই, তারা সাইডলাইনে আছে। তাদের তো মাঠেই থাকবার কথা ছিল, তারা থাকতে পারেনি। কেন? একটা হচ্ছে ঠিক মতো আন্দোলনটা করেনি, বুক চিতিয়ে, সাহস দিয়ে, বুকে নিয়ে জীবন দিয়ে লড়াই করতে পারেনি। কিন্তু জীবন দিয়ে লড়াই করেছে ছাত্র এবং মেহনতি মানুষগুলো, তাই তারা জিতেছে। তাই এখনো পর্যন্ত তারাই জিতেছে। যদি মানুষ তা পান, নতুন মানুষ খুঁজে বার করেন, যদি দল না পান, নতুন দল খুঁজে বার করেন, এবং তার মধ্যে দিয়ে আমরা এই রাজনীতির পরিবর্তন করতে পারবো। এখন পর্যন্ত আগের মধ্যে যখন দায়িত্ব দেখি, এখন পর্যন্ত আগের মধ্যে বাস্তা দেখি, এখন পর্যন্ত বাস স্টেশন বলে, ট্রেন স্টেশন বলে, লঞ্চ স্টেশন বলে, স্টিমার স্টেশন বলে, সব জায়গায় ওদের দৌরাত্ম দেখতে পাচ্ছি। একটা চেহারা ছিল আগে, এখন নতুন একটা চেহারা হচ্ছে। এইটার কি পরিবর্তন হবে না? আমি বলি এটারও পরিবর্তন হবে, যদি আপনারা সেই পরিবর্তন করতে পারেন। শেখ হাসিনার কথা তো বুঝতে পারবেন না সব, মাঝে মাঝে ছবি টবি দেখেন না, মাথায় চুল আছে, আমার মুখে চুল নাই, মাঝে মাঝে দেখেন না বিভিন্ন রকম খবর শোনা যায় তার সম্পর্কে। আমি কোনো বিদ্রুপ করছি না, উনি খুব কষ্টে আছেন, কিন্তু কি করবো, আপনি তার 100 গুণ কষ্ট জনগণকে দিয়েছেন। আল্লাহ আপনাকে, আপনি যতখানি পাপ করেছেন সেই পাপ অনুযায়ী শাস্তিটা করে দেয়ও না, আরো পাপ আপনার হবে, আপনার শাস্তি হবে। আপনি শেষ পর্যন্ত কোথায় যাবেন জানি না। কোন মানুষের প্রতি ব্যক্তিগত কোনো রাগ করে আমাদের রাজনীতি নয়। আমরা মানুষকে ভালোবাসতে বলবো, আমরা মানুষকে ভালোবাসতে শেখাবো, কিন্তু তার মানে এই নয় দুর্বৃত্তদের আমি ঘরের মধ্যে ডেকে আদর করে বসতে দেবো, আমি দুর্বৃত্তদের শাস্তি দেবো। অতএব এই প্রক্রিয়া চলবে, কিন্তু এই প্রক্রিয়ায় সবাই খুশি না। সেদিন ডক্টর ইউনূস বললেন আমরা ভালো কিছু করতে চাচ্ছিলাম, দেশটাকে বদলাতে চাচ্ছিলাম,
বাংলাদেশ যেন ভালোভাবে চলতে পারে, বাংলাদেশের মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে। কিন্তু সবার সেটা সহ্য হচ্ছে না। আমাদের পাশে যারা আছে তাদের সহ্য হয় না, তারা আমাদের হাই কমিশনের মধ্যে গিয়ে অ্যাটাক করছে। কেন বলেন তো? আগরতলাতে আমাদের হাই কমিশনে অ্যাটাক করবার কারণ তাদের কোন লোককে আমরা গ্রেফতার করেছি? চিন্ময় দাস ভারতের নাগরিক, আমার নাগরিক, আমি যা খুশি তাই। আমি যদি তাকে অন্যায় ভাবে মেনে ফেলি, মামলা হবে, তার জন্য আপনি সাপোর্ট দেবেন, সেটা করবেন। আপনারা গরু জবের অপরাধে কার উপরে কি অত্যাচার করেছেন আমরা দেখি দেন। আমরা আপনাদের দেশের অভ্যন্তরের মধ্যে ডাক লড়াই, আমার দেশের নাগরিকদের এই বাংলাদেশি আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে ধর্মের রাখে আমরা কোনো বৈষম্য করি এখন পর্যন্ত নয়। এখন পর্যন্ত বাংলাদেশ একটা ধর্মীয় সম্প্রীতির দেশ। সেই দেশে জনৈক চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে বলে তারা আমাদের হাইকমিশন আক্রমণ করেছে। হাইকমিশন আক্রমণ করার পরে যদি তাদের মনে হয়ে থাকে, অথবা করবার আগে যদি মনে হয়ে থাকে এই বাংলাদেশ 53 বছর ধরে আমাদের পা চেটে বেড়ালো, এখনো তারা আমাদের পায়ের নিচে আসবে, তাহলে যদি তারা মনে করে থাকেন 53 বছর ওদের ঘাড়ের উপর পা রেখে আমরা পা নাড়াইনি, ওরাই আমাদেরকে টেনে নিয়ে গেছে, তাহলেও ভুল করেছেন। আমরা ওই পা নামিয়ে দিয়েছি, আপনাদেরকে টেনে নেব না। নিজের পায়ে হাঁটবেন, আমাদের সাথে সাথে হাঁটবেন, আমাদেরকে মানুষ মনে করে সমান মর্যাদা দিয়ে হাঁটবেন, না হলে আপনাদের জবাব আপনারা ঠিক মতো দিন। ভারত আমাদের প্রতিবেশী, আমরা চাইলেই তো প্রতিবেশী বদলাতে পারবো না, সেই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই। কিন্তু যদি কেউ মনে করেন আমরা তাদের সামনে কুই কুই করতে থাকবো, মাথা চুলকাতে থাকবো, লেজ নাড়তে থাকবো, সেই বাংলাদেশ ভুলে যান, সেই বাংলাদেশ এখন নাই। ওই বাংলাদেশ পাবেন না আপনারা। আপনারা যে বাংলাদেশ পাবেন সেটা বন্ধুর মতো বাংলাদেশ পেতে পারেন, যেটা আপনাদের সত্যি সত্যি বন্ধু হবে এবং আপনাদের উপকারে রাখবে। আর আমার সঙ্গে শত্রুতা যদি করবার চেষ্টা করেন, যদি মনে করেন আবার তাকে ভেতরে পাঠিয়ে দেওয়া যায়, কোনোদিনও পাঠাতে পারবেন। অতএব তাদের সম্পর্কেও সতর্ক থাকবেন। খুবই স্পষ্টত বলি, যেই বাংলাদেশ গড়বার চেষ্টা করছি সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারাও বাধা হতে পারে। আমি আহ্বান করবো তাদের কাছে, ওইসব বুজরুকি বাদ দেন, ওইসব ধানাই পানায় বাদ দেন, ওটা পারবেন না। বাংলাদেশকে এখন আগের মতো পা চেটে বেড়াবার চিন্তা যদি করেন তাহলে হবে না। বাংলাদেশকে সমান্তরে বন্ধুর মতো করে সাথে দিয়ে চলতে পারবেন, না হলে চলতে পারবেন না, আপনারা হোঁচট খাবেন। দুটো দল যখন প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা দুজন কি একই নির্বাচন করতে পারবে? জাতীয় ঐক্য মানে তা বোঝায় না। জাতীয় ঐক্য মানে আমার সাথে আপনার পার্থক্য তো আছেই, কিন্তু তারপরে আমরা এক আছি। যদি দেশ আক্রান্ত হয় তাহলে আমরা এক, যদি দেশের সার্বভৌমত্বের উপরে হামলা আসে তাহলে আমরা এক, যদি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার অগ্রগতির পথে কেউ বাধা তৈরি করে, তাহলে আমাদের নিজেদের পার্থক্য যতই থাকুক সেই পার্থক্যগুলো একদিকে রেখে আমরা একসাথে তার মোকাবেলা করি। এবং সেই জন্যই আমরা ডক্টর ইউনূসকে বলছি আমরা আপনার সাথে আছি। তার মানে এই কথা নয় যে ডক্টর ইউনূসকে বলছি আপনাকে নির্বাচন দিতে হবে না, নির্বাচন দিতে হবে, নির্বাচন দেবার কাজ করতে থাকে। সঠিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলেই বরঞ্চ ওগুলো আমরা মোকাবেলা করতে পারবো।